হলের বাইরে মানে ভিসি রুমের বাইরে সেরকমভাবে ছাত্রছাত্রীদেরও ঢুকতে দেওয়া হয় না, পারমিশন লাগে। সেখানে একটা বুক স্টল দেওয়া হয়, সেই বুক স্টলে আরএসএস এর যে ভাষ্য তার বই বিক্রি হচ্ছিল। আমাদের বক্তব্য আরএসএস তো কোনো ছাত্র সংগঠনের নয়, তাহলে তাদের বই কিভাবে ক্যাম্পাসের ভেতরে বিক্রি করার অনুমতি কর্তৃপক্ষ দিল? আরএসএস এর একজন কলকাতা জেলার নেতা, কলকাতা জেলার প্রচারক হিমাংশু মাইতি, সে বই বিক্রি করছে, তার প্রকাশনা সংস্থার বই বিক্রি হচ্ছে এবং সেখানে একদম বইয়ের নাম উল্লেখ করে বলছি আরএসএস কি ও কেন, বীর সাভারকারের বই, দীনদয়াল উপাধ্যায়ের বই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই বিক্রি হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়টাকে আসলে আরএসএস চাইছে তার ভাষ্য প্রচারের মঞ্চ হিসেবে গড়ে তুলতে। আরএসএস এর যা প্রোপাগান্ডা, যা আমরা দেখে এসেছি দীর্ঘদিন ধরে, মানুষে ভেদাভেদ করার যে রাজনীতি তারা চালায়, আমরা তো ক্যাম্পাসে বরাবরই তার বিরুদ্ধে। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হল, যেখানে ছাত্রছাত্রীদেরকেই প্রবেশ করতে গেলে নির্দিষ্ট পারমিশন লাগে, সেখানে যখন রাজ্য সরকারের তরফ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষ উদযাপন করা হচ্ছিল, ঠিক তার বাইরে আরএসএস এর কলকাতা জেলার কার্যকর্তারা তাদের নিজস্ব প্রকাশনার বিভিন্ন ধারার বই বিক্রি করছিলেন। এই অভিযোগ তুলেই আজকে এসএফআই, কলকাতা ইউনিভার্সিটির এসএফআই এর ইউনিট, তারা রীতিমতো প্রতিবাদ জানায় এবং ছাত্রছাত্রীরা কি বলছে এই বিষয়ে, কি কারণে তাদের প্রতিবাদ, শুনুন। যে প্রতিবাদ সভা তোমরা আজকে করলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কি উদ্দেশ্যে বা কিসের কারণ? কলকাতা বিশ্ববিদ্যালয়ে গত 27শে জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সেনেট হলে দ্বারভাঙা বিল্ডিংয়ে একটি প্রোগ্রাম হয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে, শ্যামাপ্রসাদ পক্ষ বলে। বাট তারা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করতেই পারে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের বাইরে মানে সেনেট হলের বাইরে মানে ভিসি রুমের বাইরে মানে ওই জায়গাটায় মানে সেরকমভাবে ছাত্রছাত্রীদেরও ঢুকতে দেওয়া হয় না, পারমিশন লাগে। সেখানে একটা বুক স্টল দেওয়া হয়, সেই বুক স্টলে আরএসএস এর যে ভাষ্য তার বই বিক্রি হচ্ছিল। আমাদের বক্তব্য যে ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ এবং আরএসএস তো কোনো ছাত্র সংগঠনের নয়, তাহলে তাদের বই কিভাবে ক্যাম্পাসের ভেতরে বিক্রি করার অনুমতি কর্তৃপক্ষ দিল? এই যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার রাজনীতিতে এভাবে মানে বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে বা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢুকিয়ে দেওয়ার যে রাজনীতিটা শুরু হয়েছে, এটা ছাত্রছাত্রীদের ওপর কি প্রভাব ফেলছে বা কতটা তোমাদের মনে হচ্ছে যে এটা কি সত্যি দরকার আছে ছাত্রছাত্রীদের জন্য? আসলে শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিল সেটা আগে বোঝার দরকার। তারা এখন নতুন সরকার এসেছে, তারা তাদের মতাদর্শ ছাত্রদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ইউনিভার্সিটির ভিসি ছিল, তখন ব্রিটিশ ইউনিয়ন পতাকার যে জ্যাক, তাকে অভিবাদন জানানোর জন্য ফতোয়া জারি করে, যে হুকুম করে যে তাকে অভিবাদন জানাতে হবে, এবং তার এগেনস্টে যে ছাত্ররা লড়াই করেছিল সেদিন, যারা তার বিরুদ্ধে কথা বলেছিল, সেরকম দুজন ছাত্রকে তারা বহিষ্কারও করে। এখানে দাঁড়িয়ে যারা আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছিল, যারা আমাদের জাতীয় পতাকাকে মান্যতা দেয়নি, যারা সংবিধানকে মান্যতা দেয়নি, তাদের দলের মানে কত কি মতাদর্শ ছাত্রদের যে কিভাবে মানে প্রভাবিত করতে পারে এটা আমার জানা নেই। মানে ছাত্ররা যে খুব ভালো কিছু শিখবে সেটা আমার মনে হয় না, বরং এই আরএসএস এর যা প্রোপাগান্ডা, যা আমরা দেখে এসেছি দীর্ঘদিন ধরে, মানুষে ভেদাভেদ করার যে রাজনীতি তারা চালায়, আমরা তো ক্যাম্পাসে বরাবরই তার বিরুদ্ধে। রাজ্য সরকারের যে প্রোগ্রাম, যে কর্মসূচি, সেইটা ইউনিভার্সিটির ভেতর শ্যামাপ্রসাদ পক্ষ পালন হচ্ছে ভেতরে, বাইরে আরএসএস এর একজন কলকাতা জেলার নেতা, কলকাতা জেলার প্রচারক হিমাংশু মাইতি, সে বই বিক্রি করছে, তার প্রকাশনা সংস্থার বই বিক্রি হচ্ছে এবং সেখানে একদম বইয়ের নাম উল্লেখ করে বলছি আরএসএস কি ও কেন, সাভারকারের বই, বীর সাভারকারের বই, তারপর হচ্ছে এইদিকে দীনদয়াল উপাধ্যায়ের বই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই বিক্রি হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়টাকে আসলে আরএসএস চাইছে
তার প্রচার মঞ্চ হিসেবে, তার ভাষ্য প্রচারের মঞ্চ হিসেবে গড়ে তুলত। কিন্তু আমরা যারা ছাত্র আন্দোলন করি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, আমরা জানি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাটি আসলে যে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদিতা ইত্যাদি যুগ, সেই স্বাধীনতার যুগে এই বিশ্ববিদ্যালয় থেকে আসলে দেশপ্রেম, স্বদেশী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, তার রুটম্যাপ তৈরি হতো এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে। বীণা দাস এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। সেই বীণা দাস স্ট্যানলি জ্যাকসন, তাকে গুলি করতে গিয়ে তিনি ধরা পড়েন এবং তিনি ব্রিটিশের জেল খেটেছেন। বীণা দাসের দিদি কল্যাণী দাস ভট্টাচার্য এই গোটা কলকাতা জেলার যে ছাত্রীরা, সে বিশ্ববিদ্যালয়ের হোক, স্কুলের হোক বা কলেজের হোক, সেই ছাত্রীদের নিয়ে ছাত্রী সংঘ গড়ে তুলেছিলেন। সেই ছাত্রী সঙ্গে যারা মেয়ে ছিল, ছাত্রী ছিল, তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হতো। তারা স্বদেশী আন্দোলনের সাথে, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই ব্রিটিশ বিরোধিতার মাটিতে দাঁড়িয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় অটোনোমাস পাবলিক ইউনিভার্সিটি, সেই অটোনোমাস পাবলিক ইউনিভার্সিটি তার স্বাধিকার ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরএসএস ডিরেক্ট যা জায়গা তৈরি করা, সেই জায়গা তৈরি করার চেষ্টা করছে। আগে তো তৃণমূলের এই কালচার ছিল যে তাদের আধিপত্য প্রত্যেক কলেজে প্রতিষ্ঠা হবে। এবার সরকার পরিবর্তনের পরে সবাই ভেবেছিল যে একটা গণতান্ত্রিকভাবে ছাত্র রাজনীতি করতে পারবে প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক দলগুলো। সেখানে আবারও সেই একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। এখানে আরএসএস এর বই বিক্রি হচ্ছে, আগামী দিনে হয়তো ইউনিয়ন রুম দখল, এগুলো তো হতেই পারে। আরএসএস আজকে বই বিক্রি করেছে। আমরা দেখতে পেয়েছি এর মধ্যেই হাইকোর্ট থেকে একটা অর্ডার এসেছে। সেই অর্ডারে বলা হচ্ছে যা ইউনিয়ন রুমগুলো সেইগুলো খুলে দিতে হবে, কারণ অডিটের বিভিন্ন ব্যাপার রয়েছে। আমরা আশঙ্কা করছি এই ইউনিয়ন রুমগুলো খুলে দিয়ে আসলে এবিভিপি, আরএসএসের যে ছাত্র সংগঠন, সেই এবিভিপির জায়গা, দখলদারিত্বের জায়গা, সেই পথ প্রশস্ত করার চেষ্টা করা হবে। আমরা দেখতে পেয়েছি এই যে এতদিন ধরে আরএসএস বা বিজেপি বা এবিভিপি এরা যাই হোক, এই তৃণমূল থেকে নব্য আরএসএস হওয়া লোকজনকে দলে নেব না, এই যারা বলল, কিছুদিন পর দেখতে পাচ্ছি আবার ঘটনাটা সেই একই ঘটনায় এসে দাঁড়িয়েছে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে কালকে যারা তৃণমূল করতো আজকে তারা বিজেপি করছে, এবিভিপি করছে বা আরএসএস করছে। এই যে নব্য আরএসএস, তাদের যে খিদে, এতদিন ধরে ইউনিয়ন রুমগুলোতে যে ক্রাইম সিন্ডিকেট চালিয়েছে, যে ক্রাইম সিন্ডিকেট এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এসএফআই দীর্ঘ 23 ঘন্টা আন্দোলন করে এই প্রত্যেকটা ইউনিয়ন রুমে তালা ঝুলিয়েছিল। তারপর হাইকোর্টের অর্ডার বেরিয়েছিল, রাজ্যের প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সেখানে ইউনিয়ন রুমগুলোতে তালা ঝুলেছিল। সেই ইউনিয়ন রুমগুলো খুলে দিয়ে আদতে কার সুবিধে করে দেওয়া হচ্ছে, এইটা আমাদের আশঙ্কা হচ্ছে যে এই এবিভিপি নামক যে দুষ্কৃতী এরা রয়েছে, যারা এবিভিপির নব্য তৃণমূল থেকে নব্য বিজেপি হওয়া, নব্য এবিভিপি হওয়া যে দুষ্কৃতীগুলো, তারা আবার ইউনিয়ন রুমটাকে দখল করতে চাইছে। আমরা এই আবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও রাখবো যে এই ইউনিয়ন রুমগুলো যদি অডিটের জন্য খোলা হয়, তাহলে অডিটের জন্য খুলে আবার যাতে বন্ধ করে দেওয়া হয়, কিংবা এই ইউনিয়ন রুমগুলোতে যাতে কোনো ছাত্র সংগঠন, যতক্ষণ পর্যন্ত না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ছাত্র বা অছাত্র বা বহিরাগত তারা যাতে সেখানে প্রবেশ করতে না পারে। এই যে এখন তৃণমূলের ছাত্র সংগঠন বলে আর কিছুই থাকছে না, তারাই এখন এবিভিপিতে চলে আসে এবং এবিভিপির আরও একটা সংগঠন তো রয়েছে, তো এই দুটো তো এক হয়ে যাচ্ছে। তো যারা তোমরা এসএফআই করো তাদের কাছে লড়াই করাটা কি সহজ হবে? তাদের মানে এই দুটো বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা তৃণমূলের যে স্বৈর শাসন 2012-13 সালের ঘটনা, যদি মানে আমি তখন খুব ছোট, তখন সদ্য সুদীপ্ত দা খুন হচ্ছে রাষ্ট্রের হাতে, পুলিশের হাতে। আমরা সেই সুদীপ্ত দার জেনারেশানে, তারপর তাকে দেখে অনুপ্রাণিত হয়ে আসলে ছাত্র রাজনীতি করতে আসা। এসএফআই তৃণমূলের স্বৈরশাসনের সময় এসএফআই টিকে ছিল, বিজেপির যে ফ্যাসিবাদী রাজনীতি সেই সময়ও এসএফআই টিকে থাকবে। যারা এমনকি তৃণমূলের এবং বিজেপির এবিভিপির লোকজনও এই কথা স্বীকার করে দিয়েছে যে যারা নতুন তৃণমূল থেকে বিজেপিতে গেছে বা এবিভিপিতে গেছে তাদেরকে ছাতা বদল করতে হয়েছে ভোটের পর, কিন্তু এসএফআই এখনো এসএফআইয়ের জায়গাতেই দাঁড়িয়ে আছে, এসএফআইকে কোনো ছাতা বদল করতে হয়নি। এবং এই বর্তমানে রাজ্যের সংস্কৃতি বা বাংলার সংস্কৃতির যে দুটো অন্যতম নাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, দুজনের মধ্যে একটা লড়াই করানোর চেষ্টা হচ্ছে। এতদিন আমরা শুধুমাত্র জাতীয় সঙ্গীত পাঠ করতাম প্রার্থনায়, এখন জাতীয় শ্লোক পাঠ করতে হচ্ছে। এই যে বাধ্যতামূলক
বাধ্যতামূলক করা, এটাকে তোমরা কিভাবে দেখছো? এই যে ইম্পোজিশনের রাজনীতি, বিজেপি যে হিন্দি হিন্দি হিন্দু হিন্দুস্তান এই প্রজেক্টে বিশ্বাস করে, যেটা আসলে মানুষকে খাওয়ায়, মানুষকে দেখানো হয়, কিন্তু আদতে তার পেছনে রয়েছে কর্পোরেট কমিউনাল নেক্সাস, গোটা দেশটাকে আম্বানি আদানির হাতে তুলে দেওয়া, ধর্মটাকে সামনে রেখে আম্বানি আদানির হাতে বিক্রি করে দেওয়া গোটা দেশটা। আমরা দেখতে পেয়েছি এই নিকোবর থেকে শুরু করে যে প্ল্যান্ট হচ্ছে, ইথানল প্ল্যান্ট হচ্ছে, এদিকে বুন্দেলখণ্ড, চারিদিকে পরিবেশ নিয়ে বিশাল আন্দোলন চলছে। একদিকে পেপার লিক, যে পেপার লিক সিন্ডিকেটগুলো রয়েছে তার মাথায় বিজেপির নেতা মন্ত্রীরা বসে রয়েছে। তো গোটা দেশ জুড়ে যখন আন্দোলন করছে, এটা বিজেপির রাজনীতি আসলে, যে ডিভাইড অ্যান্ড রুল। বিজেপি প্রথম রাম থেকে সীতাকে আলাদা করেছে। আমরা ছোটোবেলায় শুনতাম জয় সিয়ারাম, আমরা এই জয় সিয়ারামে অভ্যস্ত ছিলাম, সেখান থেকে বিজেপি বা আরএসএস জয় শ্রীরামে অভ্যস্ত করালো, অর্থাৎ সীতাকে রামের থেকে আলাদা করলো, অর্থাৎ পুরুষ আর মহিলার মধ্যে প্রথম বিভাজন করালো। তারপর রাম ও রহিমের ধর্মের ভিত্তিতে বিভাজন করলো, তারপর দলিত রাম উচ্চবর্ণের রামে বিভাজন করলো। বিজেপি দীর্ঘদিন ধরে এই দেশের মাটিতে, এই রাজ্যের মাটিতে বিভাজনের রাজনীতি খেলে এসেছে, এবং ঠিক স্বাভাবিকভাবে এই কারণেই এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ওই আগে নেতাজি এবং গান্ধীজির মধ্যে বিভেদ ঘটানো এবং সেই কালচারাল যে হেজিমনি সেইটা মানুষের মধ্যে তৈরি করা। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মধ্যে, যেহেতু রবীন্দ্রনাথ প্রগতিশীলতার কথা বলতেন, রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাপত্র থেকে মানসিক বিভিন্ন লেখাপত্র রয়েছে, রক্তকরবী থেকে গোড়া থেকে শুরু করে সমস্ত লেখাপত্রে যে প্রগতিশীলতার কথা আছে, সেই প্রগতিশীলতাকে মুছে ফেলতে বঙ্কিমচন্দ্রকে ইউজ করা হচ্ছে। বিজেপি বঙ্কিমচন্দ্রের পক্ষে নয়, বিজেপি শুধুমাত্র এই রাজ্যের সংস্কৃতিতে যতটা প্রগতিশীল অংশ জুড়ে রয়েছে সেই প্রগতিশীল অংশটাকে মুছে দেওয়ার পক্ষপাতী। বিজেপি সরকার গঠন করে এইগুলোর ওপর বেশি জোর দিল, কোনো রাস্তার নাম বদল কিংবা জাতীয় শ্লোক প্রার্থনা হিসেবে গান করা। কিন্তু এই যে এতগুলো স্কুল, 8,000-এর বেশি স্কুল আজকের বন্ধ রয়েছে, ছাত্রছাত্রীরা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে না, স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার খারাপ, এগুলো নিয়ে তো কথা হচ্ছে না। তো তোমাদের লড়াইটাই তো ছিল এগুলো নিয়ে। আমাদের লড়াইটা আমরা সেই প্রথম দিন থেকে বলে আসছিলাম, তৃণমূল আমলে বন্ধ হওয়া প্রায় 8,207 স্কুল, সেই 8,207 স্কুল সেইগুলো খুলতে হবে, এবং সেইখানে শিক্ষার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আমরা দেখতে পেলাম এই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তির হার খুব কম। জেলার কলেজগুলোতে ভর্তির হার বেশি, তুলনামূলক বেড়েছে, কিন্তু তুলনামূলকভাবে কলকাতায় ভর্তির হার কমে গেল। আমরা দেখতে পেয়েছি বিজেপি ক্ষমতায় এসে প্রথম আঘাত করলো শিক্ষা ব্যবস্থায়, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন। বাঙালির খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমরা মাছে ভাতে বাঙালির যে সংস্কৃতির কথা বলতাম, সেই মাছে ভাতে বাঙালি শুধু, আমরা তো এই যে ওরা প্রচার করে বেড়াচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা যে বাঙালি আমিষ খেত না, বাংলার চর্যাপদের মতো লেখাতেও, বাংলার যা প্রাচীন আকর, সেই চর্যাপদেও মাছ ভাতের উল্লেখ আছে। আর বাঙালির যে আমিষভোজী বাঙালি, সেই আমিষভোজী বাঙালির উল্লেখ আছে। মাছে ভাতে বাঙালিকে প্রথম পরিবর্তন করতে হবে তার খাদ্যাভ্যাসে, সেই জন্য টার্গেট করলো এই কলকাতা জেলার যে স্কুলগুলো আছে সেগুলো ইসকনের হাতে তুলে দিল। ইসকন বলল, এই ডিম নিয়ে একটা বিতর্ক হলো, প্ল্যান্ট প্রোটিন এবং অ্যানিম্যাল প্রোটিনের নিয়ে খুব বিতর্ক হলো। এই বিতর্কের আড়ালে আসলে বিজেপি যেটা চায় সেটা হচ্ছে ছোট থেকে, একদম ছাত্রাবস্থা থেকে বাঙালিকে নিরামিষ ভোজিতে অভ্যস্ত করে তোলা। অথচ ওরা এমএলএ ক্যান্টিনে মাছ ভাত খাবে এবং বাংলার সাধারণ মানুষ তারা পনির, সয়াবিন ইত্যাদি খেয়ে বাঁচবে। এইটা বিজেপির কনসেপ্ট। বিজেপি সামনে ধর্মটাকে রাখে, পেছনে বিজেপি কর্পোরেটদের দালালি করে, এবং এই কর্পোরেটদের দালালির যা ইসকনের নামে দেখেছি, ইসকনের নামে যা আর্থিক তছরূপির অভিযোগ, এই রাধারমন দাস মুখ খোলার সাথে সাথে তাকে সরিয়ে দেওয়া হলো। মানে দুর্নীতিটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মতো রাজ্যে ওল্ড ওয়াইন ইন আ নিউ বোটল। আগে তৃণমূল ছিল, এবার বিজেপি। তৃণমূল ওপেনলি এই দুর্নীতির কাজ চালাতো, বিজেপি এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক এবং সংঘবদ্ধ রূপ দেবে।